আপকি আদালতে ফিল্ম স্টার কঙ্গনা রানাওয়াতের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন বিতর্কের রানী। এবার আপনি বলুন, বিতর্কের প্রতি আপনার এত ভালোবাসা কিসের? বিতর্ক আপনার পেছনে পড়ে থাকে, নাকি যেখানে আপনি যান সেখানেই চলে যায়? স্যার, আমি একজন সরল সাদাসিধে হিমাচলবাসী পাহাড়ি মেয়ে। আর আমাকে প্রায় সবসময় এটাই বলা হয়ে থাকে যে, "আরে তুমি তো ভীষণ কথা বলো।" তাই মানে আমাকে যদি জিজ্ঞাসা করা তাহলে কি না বলব? তাই জানি না সমাজ কি চায়। কিন্তু একটা কথা তো আমিও শিখে গেছি যে সাদাসিধে লোকেদের যুগ এটা নয়। কিন্তু আপকে আদালতে তো আপনি যেটা ইচ্ছা বলতে পারেন, জনগণ সামনে রয়েছে, কোটি কোটি লোকেরা তাহলে তো দেখছে। বিতর্কও হবে। তারপর আপনি আবার বলবেন আমি কুইন অফ কন্ট্রোভার্সি। যখন আপনি কুইন, তাহলে বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। দেখুন, এই এমার্জেন্সি ইতিহাসের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল একটা চ্যাপ্টার, তো ওটা নিয়েই হ্যাঁ। আপনাকে ছবি করতে হলো। আপনি বলছেন বটে যে এটা বিতর্কিত বিষয়, কিন্তু ইট ইজ অলসো বেস্ট কেপ্ট সিক্রেট। যখন আপনি মিসেস গান্ধীর ব্যাপারে শোনেন বা এমার্জেন্সির ব্যাপারে উনি যা কিছু মানে শি ইজ ভেরি পপুলার। এমার্জেন্সি উনি লাগিয়েছিলেন। আর আপনার কাছে আমাদের জেনারেশনের কাছে যা আছে ওটার ব্যাপারে কোনো ইনফরমেশনই নেই। যদি আমরা গুগলে যাই সেটা তাহলে কিছু এভিডেন্স চলে আসবে। কিন্তু শি ইজ ইকুয়ালি হেটেড অ্যান্ড ইকুয়ালি লাভড। এটা আমার মধ্যে অনেক বেশি কৌতূহল একটা তৈরি করে দিয়েছে এই একটা বিষয়। আর দ্বিতীয় কথা যে আমাদের নিজেদের দেশে যেটা আছে একজন লিডারকে নিয়ে, আজ আমরা যদি ভাবি যে মোদিজির খুব পপুলারিটি আছে, ওনাকে শ্রীরামের অবতার এইসব ওনাকে বলা হয়ে থাকে। কিন্তু অভিনব চণ্ডী দুর্গা এটা ইন্দিরা গান্ধীর জন্য যেটা বলা হয়ে থাকতো, আর তারপর ওনার দিকেই বন্দুক তাক করা হলো। তাই এটাকে একটা একটা জনগণ বা সম্প্রদায় বলুন, ওটা যে একজন লিডারের সাথে এটা কি? এক একটা দ্বিধা, ভালোবাসা, ঘৃণা, ভালোবাসা চলতে থাকে। এটা আমাকে আমাকে অনেক বেশি এটা এইভাবে ক্যাপচার করে নিয়েছে। তাই ওটা কি করে হয়? এটা তো এতটা ভালোবাসা, এরকম এতটা ঘৃণা যে ঝাঁঝরা করে দেবে। ৩৫টা গুলি করতে হয়েছে ওনাকে মারার জন্য। এতটা ঘৃণা, এতটা। উনি কিভাবে দেশের জন্য লড়াই করতে, করতে কিভাবে দেশের সাথে লড়াই করছিলেন এই ব্যাপারটা। তাই স্বাভাবিকভাবেই আমি কোনো সিনেমা বানালে এটাই তো চাইবো স্যার যে গোটা দেশ আর সেটা দেখুক আর দেখুন নিজেদেরকে। কঙ্গনা, ইন্দিরা গান্ধী এই দেশের অনেক বড় নেত্রী ছিলেন, খুবই জনপ্রিয় নেত্রী ছিলেন। আর দেশের জন্য উনি অনেক রকম কাজ করেছেন। ওনার অনেক রেসপেক্ট ছিল, লোকেরা ওনাকে খুবই ভালোবাসতো। কিন্তু ওনার রোল প্লে করার জন্য কংগ্রেসের কোনো সমর্থক যদি হতো তাহলে হয়তো ভালো হতো। আপনি তো বিজেপির এমপি। আপনি ওনার রোল প্লে করলে সন্দেহ তো হবেই, বিতর্ক তো হবেই। পলিটিশিয়ান তো আমি গত ২ মাস ধরে হয়েছি। এই সিনেমাটা যেটা আমি ২০২২ এ শুরু করেছিলাম। পুরো তৈরি রেডি ছিল। তাই এই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আমার মনে হয় না ঠিক হচ্ছে। খুবই কঠিন ছিল ইন্দিরা গান্ধীর ক্যারেক্টার প্লে করার, ওটার জন্য প্রস্তুতি নেওয়ার। স্যার অনেক কঠিন ছিল। ভীষণ কঠিন। আমার অ্যাকচুয়ালি ওটাই আমার একটা দৃষ্টিকোণ যেটা ইন্দিরা গান্ধীর জন্য ছিল, এই সিনেমার আগে পুরোপুরিভাবে পাল্টে গেছে। পুরোপুরি পাল্টে গেছে। আমাদের প্রধানমন্ত্রীর জন্য আমাদের যে দৃষ্টিকোণ থাকে সেটা পুরোপুরি পাল্টে গেছে। আ পাশাপাশি ওনার যে একটা লাইফ এল্ডারলি লেডি আমি আ আ ১ম বার প্লে করলাম। ওনার ছেলের সাথে যে ওনার ভালোবাসা, তারপর নিজের ছেলেকে হারানো, এরকম অনুভূতি আর এরকম জীবন দেখে আর বিশেষ করে নিজের দেশের জন্য এত কিছু করা, একটা পলিটিক্স একটা যেটা আমার ওনার জীবনী দেখে বুঝতে পেরেছি যে উনি খুব থ্যাঙ্কলেস জব এটা। আপনি বলছেন যে রাহুল গান্ধীর এই সিনেমাটা পছন্দ হবে? এখন উনি যদি বাড়িতে গিয়ে টম অ্যান্ড জেরি দেখতে বসেন তাহলে উনি কি করে বুঝতে পারবেন? দেখুন, এই সিনেমায় আপনাকে উনি ওনার ঠাকুমা হিসেবে দেখবেন। স্যার আমি এটা মনে করি যে এই যে এই যে ওনার পুরো মনোবৃত্তি আছে যে আমি হলাম গিয়ে এখানকার রাজকুমার। আর এই যে ভারত দেশ আছে, এটা আমার ঠাকুমার শাসনের, এসব উনাকে ছাড়তে হবে এই ধরনের কথা। এই ধরনের কথা যদি উনি না ছাড়েন, তাহলে একটা কার্টুন হয়ে থাকবেন সবসময়ের জন্য। কারণ আজ যখন আমরা অটল বাবুকে দেখি, তখন কি আমরা এটা ভাবি যে উনি কার ছেলে, বোনের কি নাম, এটা কি, ওটা বা আমরা মোদিজিকে দেখে কাউকেই কোনো নেতা
একজন নেতা হয়, কারো ঠাকুমা, মাসি, এইগুলো কি ধরনের ওনার আইডেন্টিটি? ওনার অনেক লোকেরা আছে যারা এটাও বলেছেন যে নিজের ব্যবসা চালানোর জন্য আমার ঠাকুমা হয়ে গেছে এইসব। এই ধরনের যাই হোক নিচু চিন্তাভাবনা। আমি এই ব্যাপারে অনেক বেশি কংগ্রেসের কাছে আ ওর রেট কত, ওর দাম কত, ও নিজের রোজগার আমার ঠাকুমাকে ইউজ করে থাকে। আমি তো বলছি যে ভালো হয়েছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে আছি। না হলে আমি নিজেকে ঘৃণা করতাম যে এই লোকজনের মধ্যে থাকলে। ইউথ কংগ্রেসের লোকেরা তো কেস করেছে আপনার বিরুদ্ধে। আমি ওদেরকে বলছি যে আপনারা এসে এই সিনেমাটা দেখুন। কিন্তু ওরা দেখতেই চায় না। ওরা শুধু এই সিনেমাটা ব্যান্ড করতে চায়। এই দেশে আপনি যেকোনো সিনেমা বার করতে পারেন। আপনি এই দেশে কারোর কোনো অসুবিধা নেই। সেখানে প্রচন্ড ভায়োলেন্স থাকুক না কেন, সেখানে মহিলাদেরকে একদম একদম বস্ত্রহীন করে যেটা করে রেপ করা হচ্ছে, সবার সামনে অগন্তে গুলি চালানো হচ্ছে, কোনো ল অ্যান্ড অর্ডার ছাড়াই, কখনো পুলিশ পৌঁছায় না। কিন্তু যদি আপনি হিস্ট্রি বেসড সিনেমা বানান, এরা সবাই চিৎকার করা শুরু করবে, দেখুন, এরকম কেন শুধু বানিয়েছে? কংগ্রেসের লোকেরাই কিন্তু না, বিজেপির লিডার মনজিৎ সিং সিরসা উনি বলেছেন যে কঙ্গনাকে হয় জেলে পাঠানো উচিত অথবা মেন্টাল হসপিটালে। এতটা রেগে আছেন। স্যার, আমার মনে হয় যে ওনার নিজের যে ট্র্যাক রেকর্ড আছে, ওটা দেখে তো আমার মনে হয় যে যদি আমার কোনো সিনেমার একটা শটও যদি নেন বা যদি দেখেন, তাহলে আমি তো নিজেই আমার সিনেমাকে কোনোদিন রিলিজ করব না। এটুকু তো ওনার দক্ষতা বা ওনার যোগ্যতা নেই যে একটা শট নেবেন যেকোনো সিনেমার। আর আমাকে উনি বলছেন যে একে মেন্টাল হসপিটালে পাঠাও। আপনি সিনেমাতে এমন কি দেখিয়েছেন যে লোকেরা এতটা মানে ট্রেলার দেখেই কেঁপে গেছে? স্যার, আমি এই সিনেমায় একটা যে সত্যি আছে, এখন যদি আমি আমাদের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপরে যে সিনেমা তৈরি করি আর ওনাকে যে অ্যাসাসিনেশন করা হয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই আমি তো এটা দেখাতে পারি না যে বাজ পড়েছে বা ওনার মৃত্যু হয়েছে। হুম, হুম। তাই এ তাই শীর্ষাজি, উনি এটা বলছেন যে আপনি এটা দেখান যে ওনার ওপর গাছ পড়েছে তাই মরে গেছেন। তাই এই ধরনের যদি উনি আমার ওপরে এক্সপেকটেশন রাখেন, তাহলে আমি সেটা করতে পারব না। আমি এই দেশের ইতিহাসটা পাল্টাতে পারব না। যেহেতু কারোর এতে অসুবিধা আছে। এটা ছাড়া আমার আর কোনো সম্প্রদায় নিয়ে প্রবলেম নেই। আর না আমি কাউকে না নিচু দেখানোর জন্য এই সিনেমাটা তৈরি করেছি। আমার ইনটেনশন নেই, ফিল্মটা আসলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এরকমটা কেন হয় যে আমরা আমাদের নেতাদের ওপরেই বন্দুকটা তাক করি? কোথায় আমাদের আ যেটা আছে আমাদের কোথায় পথভ্রষ্ট হয়ে যাই? আর কি হয়? আর আমার একটা সিনসিয়ার এন্ডেভিয়ার আছে। আর তার সাথে আমাদের নেতা কোথায় পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এটা সংবিধানের একটা ভীষণই একটা ভালো সিনেমা যারা দেখেছেন তারা তো এখনো এটাই বলেছেন যে কিন্তু এই ধরনের লোকজন যাদের নিজেদের কোনো আম যদি কোনো আপনি এই ধরনের লোকজনদের ইন্দিরা গান্ধীর গলায়, যেটা আপনি সিনেমায় ইউজ করেছেন, ওই গলায় যদি অ্যাপিল করেন তাহলে হয়তো একটু শান্ত হবে এরা। কিন্তু আমি রজত স্যারের ব্যাপারে একটা কথা বলতে চাই যে আমি লাইফে এরকম জার্নালিস্ট বা মিডিয়া পারসন দেখিনি যিনি শিল্পকে এত চুলচেরাভাবে, এত দুর্দান্তভাবে মানে এটা সত্যি ইনি প্রত্যেক উইকেন্ডে মুগলে আজম দেখেন, প্রত্যেক উইকেন্ডে। জানি না কত যুগ ধরে ইনি রোজ প্রত্যেক উইকেন্ডে মুগলে আজম দেখেন। যাই হোক, আমার ভালো লাগে। কিন্তু আপনি চান যে আমি এই লোকজনদের হ্যাঁ, অ্যাপিল করি? অবশ্যই। অ্যাপিল করুন বা সিনেমার কোনো ডায়ালগও বলতে পারেন। राजनीति में सही या गलत मायने नहीं रखता है। राजनीति में सिर्फ एक ही बात गलत है और वो है हार जाना। কিন্তু ফিল্মটা নিয়ে এমন কথা বলা হচ্ছে, একটা ভিডিওতে আমি দেখলাম এক ভদ্রলোক বলছেন যে, "আপনি জানেন না ইন্দিরা গান্ধীর কি পরিণতি হয়েছিল। আমরা মাথা কাটাতেও পারি আবার কাটতেও পারি। তাই ভয় লাগে না?" স্যার, আমার আসলে এই কথাটা ওয়ান্স অ্যান্ড ফর অল ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে যারা সবাই একটা ওনার পুতুল বানিয়ে ওনাকে গুলি করে ঝাঁঝরা করে যেটা হচ্ছে তাদের
একদিক দিয়ে আ র‍্যালি বার করেন। আর আমাদের সোশ্যাল মিডিয়াতেও ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশনকে পর্যন্ত যেভাবে গর্ব করে ফ্লন্ট করা হয়, তাই আমি চাই আমাদের দেশে এই ধরনের কথা চলুক। যেখানে লোকেরা বলুক কোনো লোকের বিরুদ্ধে এই ধরনের হিংস্রতা কি সঠিক নাকি ভুল? এই লোকেরা আজকে আমাকে যে বলছে আমার গলা কেটে দেবে এইসব। আর যদি এরা আশকারা পায় তাহলে কি আমাদের দেশের রাস্তায় এই ধরনের ঘটনা কি কমন হয়ে যাবে না যে যা খুশি তাই করতে পারবে? তাহলে কি এই রাদার দ্যান আমাকে চুপ করানোটা যে অনেকেই চেষ্টা করছে যাতে আমি চুপ করানো যায়, তাহলে কি মনে হয় কাকে চুপ করানো উচিত? আমাকে চুপ করানো উচিত নাকি এই লোকেদের চুপ করানো উচিত? একদমই এসব লোকেদের চুপ করানো উচিত, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু কিছু ইনস্টিটিউশন আছে যেমন এসজিপিসি, তাদের মনে হয় যে এই ফিল্মে আপনি শিখ সমাজের চরিত্রকে অ্যাসাসিনেশন করেছেন। তাদেরকে তো আপনার উত্তর দেওয়া উচিত। দেখুন আমি ওদের যেভাবেই হোক আ আমি অ্যাপ্রোচ করেছি। আমি ওদের ফিল্ম দেখানোর জন্যেও ফিল্ম দেখিয়েছি। এখন ওরা বলছে যে আপনি এটা দেখাতে পারেন না যে ইন্দিরা গান্ধীকে শিখেরা মেরেছিল। তখন আমি বললাম, "তাহলে কি ওনার উপর বাজ পড়েছিল?" তাই যদি ওরা নিজেরা নিজেদের একটা গুরুতর প্রতিষ্ঠান বলে মনে করেন, ওরা ভাবে যে ওদেরকে গুরুতর হিসেবে দেখা হোক, তাহলে আপনার কি মনে হয় না যে ওদের গুরুতরভাবেই কথাটা বলা উচিত? আর কোনো ক্রাইমকে কোনো কমিউনিটির সাথে যুক্ত করা, এই রাজনীতি মানে এরকম নোংরা রাজনীতি যারা করতে চায়। আপনার এখন এটা তো মনে হচ্ছে না যে ইন্দিরা গান্ধীর ওপর সিনেমা তৈরি করে আপনি সমস্যায় পড়ে গেছেন? স্যার, যেভাবে আমাকে প্রতিদিন যত লড়াই ঝগড়া করতে হচ্ছে, আমাকে সেন্সরের সাথে ফাইট করতে হচ্ছে, আমাকে এভাবে প্রতিদিন যেটা করতে হচ্ছে। কালকেও আমাকে একজন বলেছে যে ওর রেপের ব্যাপারে মানে খুব বেশি ওর খুব বেশি এক্সপেরিয়েন্স হ্যাঁ, আছে। এটা সিমরনজিৎ সিং বলেছিলেন, এই কথাটা আমি মেনশন করতে চাইনি। আ আ তাই এই ধরনের কথা আপনি ভাবুন আমার মনের অবস্থা কি হতে পারে? এটা ভেবে যে একজন মহিলা এমপি হওয়া সত্ত্বেও, আ একজন ফিল্ম মেকার হওয়া সত্ত্বেও যদি আমাকে এই ধরনের কথা শুনতে হয়, তাহলে আপনি ভাবতে পারছেন যে বাকি মহিলাদের কি দুর্দশা হবে এই দেশে? আপনি জয়ললিতার ওপরেও সিনেমা করেছেন, হ্যাঁ। তখন কন্ট্রোভার্সি হয়েছিল? না, যখন আমি জয়ললিতার উপর সিনেমা করেছিলাম তখন একদমই কন্ট্রোভার্সি হয়নি। যেভাবে উনাকে অ্যাসেম্বলিতে ধরে পেটানো হয়েছিল। উনি নিজে উনার ইন্টারভিউতে বলেছিলেন যে, এই ধরনের হেভি অবজেক্টস আমার উপর ছোড়া হয়েছিল। উনার শাড়ি খুলে দেয়া হয়েছিল। উনার চুল ছিঁড়ে দেওয়া হয়েছিল। উনার চুলও একটা উনি নিজেই বিশদে বলেছেন পুরোটা। তাই আ আমরা এই সিন পুরোটা শুট করেছিলাম। আর ওখানকার যে রুলিং পার্টি আছে উনিও ওনার বংশের কেউই যেই হোক না কেন উনার নামও নিয়েছেন আমি সবকিছু। ওনাকে আবকে আদালতে ডেকেছিলাম, যখন উনি পুরো বিষয়টা ডেসক্রাইব করেছিলেন, ডিটেইলে বলেছিলেন। কিন্তু ওনাকে যখন আমি দেখেছিলাম আর আপনাকে সিনেমায় দেখলাম, তখন অনেক সিমিলারিটি ছিল। কিভাবে জয়ললিতার মতো লুক আপনি তৈরি করেছিলেন? ওজন আপনার অতটা তো নয়। হ্যাঁ, না স্যার, আমার না আসলে নিজের উপর খুব দয়া আছে। আমার মনে হয় ভগবানের। যখন আমার কাছে রোলটা এসেছিল, তখন আমি একদম ১ম বার একদম শকে চলে গেছিলাম। আ ডিরেক্টররা আর এই প্রোডিউসার আমার সাথে এসে বসেন আর উনারা আমাকে ন্যারেশন দিলেন। তখন আমি উনাদের এইভাবে দেখছিলাম যে কি সব বলছে এরা? কিন্তু কিন্তু এই সিনেমার যে রাইটার ছিলেন উনি আমার মেন্টর বিজেন্দ্র প্রসাদ গারুজি। উনাকে আমি ভীষণই রেসপেক্ট করি। আমি বললাম, "স্যার আপনি কি বলছেন? আমি ডক্টর জয়ললিতা প্লে করব।" তখন বললেন, "ইয়েস, আই ওয়ান্ট ইউ টু প্লে ডক্টর জয়ললিতা।" তখন আমি বললাম, "এতে সবার আগে অনেক বড় ঝামেলা হয়ে যাবে যে আপনি সাউথের কাউকে খুঁজেই পাননি। আ আপনি একজন নর্থ ইন্ডিয়ানকে দিয়ে প্লে করাচ্ছেন। আর তার উপরে বললেন, ডোন্ট থিংক অ্যাবাউট এনিথিং। এইসব তোমার চিন্তার বিষয় নয়, এটা আমাদের উপর ছেড়ে দাও। এটা আমাদের চিন্তার বিষয়।" আর তুমি যেটা করবে এই রোলটা করবে। আর আমি বললাম, "কিন্তু আমার মুখের সাথেও কোনো সিমিলারিটি নেই জয়া ম্যামের।" আর রাজেশ স্যার এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে, আর এমন কিছু যখন আমি ওনার কথা ভাবি বা যখন আমি ওনার আশীর্বাদ পাই, আমার পুরো চেহারাটাই পাল্টে গেল। আমি ওনার মতো দেখতে লাগলাম। আমার পুরো চেহারা। যদি কেউ বলে আমাকে বলে অ্যাঙ্গুলার ফেস, ওনার রাউন্ড ফেস ছিল। এটা ওটা হাজার রকমের জিনিস আপনি নর্থ ইন্ডিয়ান কিচ্ছু যায় আসে না। এরকম একটা শিল্পের জন্য আপনি ওজন বাড়িয়েছেন, মেকআপ করে আ চেঞ্জ ও করেছেন। ও ওজন আমার আগেও বেড়েছিল। কিন্তু এমনটা হয়নি যে আমি জয়ললিতার মতো দেখতে হয়ে গেছিলাম। কিন্তু আমি এইজন্য খুব রোমান্টিক আমার মনে হয় যে এইরকম মহিলাদের আশীর্বাদ পাই। আর এরা আসলে চায় যে আমি এটা করি। আমি সবসময় ভেবেছি যে রানী লক্ষ্মীবাঈ এর কাহিনী কতজন তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু
উনি চেয়েছিলেন যে আমি তৈরি করি। আমি এইসব ব্যাপার নিয়ে একটু রোমান্টিক, একটু চিন্তা ভাবনা করি। ডক্টর জয়ললিতার কত উনি উনি চেয়েছেন কঙ্গনার মধ্যে। আমার মনে হয় ইন্দিরা গান্ধীও চাইছেন যে আমি উনার এই রোলটা প্লে করি। আর আমার কোনোদিন ইচ্ছা ছিল না যে আমি ইন্দিরা গান্ধী হব। আমার কখনো একদম ইচ্ছা ছিল না। মনে হয়েছিল যেন আমাকে বাধ্য করা হয়েছিল এই রোলটা প্লে করার তাহলে জন্য। পরের নাম্বারটা কার? মমতা ব্যানার্জি না মায়াবতী? শিল্পের কাছে কোনো কিছুই কঠিন নয়, কিন্তু আমার জন্য মায়াবতী দেবী ছিলেন। অ্যাজ আ লিডার, আই উড লাভ টু প্লে। এবার জনতার প্রশ্ন। আপনি বলেছিলেন যে নির্বাচনে জিতে গেলে সিনেমা করা ছেড়ে দেবেন। এটা কি সত্যি? প্লিজ এরকম করবেন না, কারণ আমরা আপনাকে সিনেমাতে দেখতে চাই। এই যে সিনেমার কাজ, এটা অল কনজিউমিং কাজ। আর একজন এমপি হওয়ার সুবাদেও আপনি যেটা করেন সেটাও অনেক বেশি ডিমান্ডিং হয়ে থাকে। তাই ন্যাচারালি এখন যখন থেকে আমি রাজনীতির কাজের দায়িত্ব নিয়েছি, আমি কিচ্ছু শুট করতে পারিনি। একটা দিনও আমি শুটিং করতে পারিনি। আ আম আমি মার্চ থেকে ক্যাম্পেইন শুরু করেছিলাম। তাই এখন অলমোস্ট ৬ মাস হয়ে গেছে। আর এই যে সিনেমাটা আছে, এটা গত নভেম্বরে আসার কথা ছিল। যখন আমি জানতে পারলাম যে ক্যাম্পেইন আসতে চলেছে, আর একজন কংগ্রেস লিডারের সাথে সাধারণ জনগণ সাদাসিধা হয়। ওরা একটু কনফিউজড হয়ে যাবে যে কংগ্রেস জয়েন করেছে যে ইন্দিরা হয়েছে। তাই ওটার কারণেও রিলিজ আটকেছিলাম। যাই হোক, কাজের ক্ষেত্রে তো আমার অসুবিধা হচ্ছে, অনেক বেশি অসুবিধা হচ্ছে। আর যদি আমি সুযোগ পাই তাহলে আমি চাইবো যে আমি ব্যালেন্স করি, কিন্তু দেখা যাক কি হয়। এমনটা যেন না হয় যে মুম্বাইয়ের কেউ সিনেমা বানিয়ে ফেললো যে কঙ্গনা পালিয়ে গেছে। স্যার, মুম্বাইতে সবাই খুশি হয়ে যাবে যে কঙ্গনা পালিয়ে গেছে। ওদের থেকে বেশি খুশি আর কেউ হবে না যে কঙ্গনা পালিয়ে গেছে। আমি শুনলাম যে তন্নু ভার্স মান্নু 3 তৈরি হতে চলেছে। যদি আপনি ওই সিনেমায় কাজ না করেন তাহলে সিনেমাটা আর কে করবে? ওরা যে কাউকে দাঁড় করিয়ে দেবে। যে কাউকে দাঁড় করিয়ে দেবে আর বলবে যে এই দেখো, এই হলো নকল কঙ্গনা, এটা আসল কঙ্গনা, কঙ্গনা নাম্বার 2, কঙ্গনা নাম্বার 3, সব ব্যবসা চলতেই থাকবে।